শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোব্বার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে শুরু করতে চাই আজকের এই আয়োজন এবং আপনাদের সাথে আছি আমি সুস্মিতা। সাথে আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুস্মিতা যেমনটি বলছিল, সুন্দর একটি সকাল, এবং একটি সকাল তখনই সুন্দর হয়ে ওঠে যখন আমরা একটা সুন্দর পরিকল্পনা করতে পারি যে কিভাবে পুরো দিনটা আসলে আমরা কাটাতে পারি, এবং প্রত্যেকটা দিনের মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা এগিয়ে যাই। শুভ সকাল সুস্মিতা। শুভ সকাল আনিস, কেমন আছো? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো আছি, এবং এত চমৎকার করে তুমি বললে যে একটি পরিকল্পনা আমাদের দিনকে আরো সুন্দর করে তোলে, এবং আরো সুষ্ঠু পরিকল্পনা আসলে আমাদের জীবনটাকে অনেক বেশি সুন্দর এবং অর্থবহ করে তুলতে পারে। এবং আজকে একদম চমৎকার অতিথি রয়েছে, একদম তার জীবন থেকে আমরা অনেক কিছু জানবো এবং ভীষণ অনুপ্রেরণাদায়ক এই মানুষটি। একদম তাই। কে আছে জানিয়ে দাও। চলো আবিষ্কার করি। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি কর্পোরেট ট্রেনার উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ ইউসুফ ইফতি। শুভ সকাল। শুভ সকাল স্যার, কেমন আছেন? শুভ সকাল আপনাদেরকেও। খুবই ভালো লাগলো আর কি আপনাদের ইন্টারঅ্যাকশন দেখে, এবং পরিকল্পনার কথাটা বলছিলেন, রিয়েলি ভালো লাগার। এই যে আপনার শুরুটা, জীবনের শুরুতে আপনি ছিলেন একজন কর্পোরেট সেলস রিপ্রেজেন্টেটিভ, সেখান থেকে আপনি হয়ে উঠলেন একজন কর্পোরেট ট্রেনার। এই যে একটা বিগ জাম্প, আসলে কি ভাবতেন? নিশ্চয়ই আপনার একটা পরিকল্পনা ছিল, যেমন শুরুটা আজকে বলছিলাম যে একটা পরিকল্পনা দরকার জীবনে। বেসিক্যালি আমি ছিলাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, অপসোনিন ফার্মার, এবং লম্বা একটা সময় কাজ করি। সো কাজ করতে গিয়ে একটা সময় মনে হলো যে আসলে আমার ভালো লাগার কাজ কোনটা। স্পেশালি যখন 3 Idiots মুভি দেখি, নিশ্চয়ই আপনারা অনেকে দেখেছেন, খুবই লাইফ চেঞ্জিং একটা মুভি। সো ওই মুভিটা দেখার পর নিজে প্রশ্ন করলাম আসলে আমার ভালো লাগার কাজ কোনটা। ইয়াস, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব সেটাও এনজয় করছিলাম, বাট আরও ভালো লাগার কোনটা। তখন বেশ কিছু টেস্ট দেই, একটা পরিকল্পনা করি যে ইয়াস আমি কোথায় যেতে পারি। একটা সুন্দর পরিকল্পনা করার পর দেন আজকের কর্পোরেট জগতে এসে এই ট্রেনিং জগৎটাতে আসলে কাজ করছি বা কন্ট্রিবিউট করছি। সুযোগ হলে তো আরো বিস্তারিত বলবো আর কি, ইন ডেপথ। মানে প্রত্যেকটা ধাপে ধাপে একটা পরিকল্পনা ছিল, কারণ ওভারনাইট তো আসলে কোনো কিছু চেঞ্জ হয়নি। একেবারেই না। লাইফে পরিকল্পনা ছাড়া, পরিকল্পনা বললে ভুল হবে, মানে প্রপার পরিকল্পনা অ্যাজ ওয়েল অ্যাজ এটার ইমপ্লিমেন্টেশন দুটোই থাকা চাই। সো তবেই কেবল মানুষ তার নির্দিষ্ট গন্তব্যে যেতে পারে। চমৎকার, যেটা আমি মনে করি। এবং আপনি এখন ডক্টর, মানে কিছুদিন আগে আপনি পিএইচডি সম্পন্ন করেছেন, অভিনন্দন আমাদের পক্ষ থেকে। অসংখ্য কৃতজ্ঞতা। আমি পুত্রা বিজনেস স্কুল থেকে এই তো গত মাসের জুন মাসের 19 তারিখে আমার ফাইনাল ভাইবা কমপ্লিট করলাম, এবং খুব সাকসেসফুলি। এবং এটা দীর্ঘ জার্নি, লাইক 5.5 বছর কষ্ট করতে হয়েছে। সো সেই জায়গাটা থেকে কষ্ট করে কমপ্লিট করা আর কি। একদম তাই। সেই যাত্রাগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত শুনবো ধাপে ধাপে, কিন্তু যেমনটা আনিস বলছিল যে আপনাকে আমরা আবিষ্কার করতে চাই, এবং তার শুরুটা করতে চাই একদম ছোটবেলা থেকে। ছোটবেলাটা কেমন কেটেছে? ছোটবেলা আমার বাড়ি ভোলাতে। সো ভোলার সদর থানাতেই চরসামাই ইউনিয়নের চরসিফলি গ্রাম। আচ্ছা। সো আমাদের গ্রামের আমাদের যে বাড়িটা সাদর আলী হাওলাদার বাড়ি নামে পরিচিত, এবং সেখানে আমরা 3 ভাই 1 বোন। আমার পজিশন দিক থেকে আমি বড় বোন, তারপরে আমার ভাই, তারপরে আমি। আচ্ছা, 3 নম্বরে। রাইট। সো ছোটবেলাটা আমরা আসলে গ্রামে, আমরা যখন বড় হয়েছি ওই সময় আসলে বিদ্যুৎ ছিল না। আমি যে সময়টা বড় হয়েছি বিদ্যুৎ ছিল না আমাদের বাসায়, টিভি ছিল না। তো তখন আসলে খেলাধুলা ছাড়া আমরা তেমন কোনো বিনোদনটা ছিল না। সো আমরা খেলাধুলার ক্ষেত্রে প্রচুর খেলতাম, বিশেষ করে ক্রিকেট খেলতাম, তারপরে ডাঙ্গুলি, মার্বেল, পড়াশোনাও করতাম খুবই ফাটিয়ে। বিকজ ওই সময়টা হতো কি যে আপনার সন্ধ্যার সময় মানে হচ্ছে পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা না করলে বাবা মা খুব বকা করতো, বকা দিচ্ছেন। এবং পরিবেশটা ছিল এরকম, যদিও আমাদের গ্রামটা আসলে অতটা শিক্ষিত গ্রাম না, শুধুমাত্র 1-2টা বাড়ি ছাড়া তেমন বাড়িগুলোতে আর অতটা শিক্ষিত মানুষ নেই। তারপরেও ওই সময়টা যে সকল বাবা মারা শিক্ষিত ছিলেন, তারা তাদের সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য খুব উৎসাহ দিতেন, এবং খুবই ভালোভাবেই কেটেছে। আমি এখন অনেক নস্টালজিক হই, বিকজ ছোটবেলাতে অনেক স্মৃতি আছে যেগুলো আমরা করেছি, বর্তমান প্রজন্ম আসলে এগুলো দেখতেই পারে নাই। একদম তাই। এবং আমরা জেনেছি যে ছোটবেলায় বিভিন্ন রকম, আপনি যেমনটা একটু আগে বলছিলেন যে খেলাধুলাটাই বিনোদন ছিল, তো ডাঙ্গুলি থেকে শুরু করে বিভিন্ন রকম খেলাধুলা আপনি করেছেন। তো গ্রামে তো থাকে না, অনেক ধরনের দুরন্তপনাও করা হয়, গাছে ওঠা বা নদীতে পুকুরে মাছ ধরা, এরকম কাজগুলো করা হতো অনেক। যেমন আমরা প্রচুর নারিকেল পাড়তাম, তারপরে হচ্ছে শীতের দিনে বিশেষ করে হাঁস
নিয়ে আরেকটা জায়গায় গিয়ে রাতের বেলা রান্না করে খাওয়া, তারপরে রস পেরে খাওয়া, আলাদা করে খেজুরের রস। তারপরে আমাদের বাড়ির কাছেই একটা খাল ছিল, তো প্রতিদিন স্কুল থেকে আসার পরই প্রথম কাজ হচ্ছে সব কিছু রেখে টেকে খালে গিয়ে টানা 1 ঘন্টা ওইখানে একটা ব্রিজ ছিল, ব্রিজ থেকে লাফ দেওয়া। সো এই যে শৈশবের যে দুরন্তপনাটা এখনো যখন বাড়িতে যাই, ওই ব্রিজের উপরে গেলে অ্যাটলিস্ট 1-1.5 মিনিট 2 মিনিট আলাদা করে দাঁড়ানো হয়, তখন স্মৃতির মন্থন করে দিয়েছে। এখান থেকে কিন্তু আমি জাম্প করেছিলাম ছোটবেলায়, এখানে আমরা খেলেছিলাম। সো ওই বিষয়গুলো প্রচুর হতো। এবং আমার বাবা বেসিক্যালি হচ্ছে একজন ব্যবসায়ী মানুষ, তো আমাদের মূল বিজনেসটা ছিল মাছের বিজনেস। তো আমাদের প্রায় বেশ কয়েকটা ঘের ছিল, আমাদের অঞ্চলে ঘের বলে, মানে পুকুরের একটু বড় ভার্সন ইনফ্যাক্ট। সো সেই ঘেরগুলোতে অনেক মাছ চাষ হতো। তো ওই মাছ ধরার সময় আমরা অবশ্যই থাকতাম, যদিও আমি মাছ ধরা খুব একটা পটু না, আমার বড় ভাই পটু, আমি এমনিতে থাকতাম সাথে আর কি, ব্যাপারটা অনেকটা এরকম। সো খুব এনজয় করেছি আর কি অনেক। আসলে স্যার, যারা গ্রামে বড় হয় তারা আসলে ভীষণ সৌভাগ্যবান। অবশ্যই। এবং আপনার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গ্রামের যে পরিবেশ, এটা আসলে কেমন ইম্প্যাক্ট বা ভূমিকা রেখেছে বলে মনে হয় আপনার? অনেক। দেখেন, আমি আমার ছেলেকে যদি বলি, বর্তমান আমার ছেলে, ওর বয়স 15 বছর, এখনো ও অনেক পরিবেশে গেলে খুব বেশি ওপেন হতে পারছে না। বাট আমার এই ওপেননেসটা কিন্তু তৈরি হয়েছে গ্রামের সেই দুরন্তপনা থেকে। আমরা কিন্তু গ্রামে প্রচুর খেলাধুলা করেছি, ক্রিকেট থেকে শুরু করে সবগুলো খেলাধুলাই করেছি, যেভাবে বড় হয়েছি সবার সাথে মিশেছি, আমার সারাউন্ডিংস পরিবেশের সাথে। তো বর্তমান প্রজন্ম তো আসলে এই সুযোগটা ওইরকম করে পায় না। ইভেন এখনো যদি আমরা গ্রাম চিন্তা করি, গ্রামে কিন্তু সেই আগের পরিবেশটা এখন আর নেই। আগে যেমন আমরা প্রচুর খেলতাম, এখন তো তরুণ প্রজন্ম হচ্ছে মোবাইল, ইন্টারনেট এগুলোর মধ্যেই বিস্তৃত থাকছে। তো সেই জায়গাটা থেকে আমাকে অনেক বেশি কন্ট্রিবিউট করেছে আজকের আমি ইফতি হতে, ডেফিনেটলি। একদম তাই। এবং সেই ইফতি হয়ে ওঠার যাত্রাটা আমরা আরো বিস্তারিত শুনবো, তবে এই মুহূর্তে আমাদের কাছে কিছু তথ্য আছে, দর্শকদের জানিয়ে আসছি। ডক্টর মোহাম্মদ ইউসুফ ইফতি দক্ষিণ এশিয়ার অন্যতম পুরস্কারপ্রাপ্ত কর্পোরেট প্রশিক্ষক হিসেবে পরিচিত। তিনি ফিউচার আইকনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ট্রেনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 2 দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতায় তিনি বিক্রয়, বিপণন, প্রশিক্ষণ ও উন্নয়ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করেছেন। তিনি বেক্সিমকো ফার্মা, রেনেটা লিমিটেড, ইনসেপ্টা ফার্মা, ব্র্যাক এন্টারপ্রাইজ সহ বহু খ্যাতনামা প্রতিষ্ঠানে বিক্রয় ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ পরিচালনা করেছেন। বাংলাদেশ সহ ভারত, নেপাল, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় তার প্রশিক্ষণ কার্যক্রম বিস্তৃত। তিনি IFC যুক্তরাষ্ট্র ও LPI যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রশিক্ষক। পাশাপাশি তিনি গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডার্সের বোর্ড সদস্য হিসেবে সামাজিক ও মানবিক উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে চলেছেন। ফিরছি আবার অতিথির কাছে। ধাপে ধাপে অনেক কাজ, সেই কাজগুলোতে যাব, কিন্তু শৈশবের গল্পে যেহেতু ছিলাম, একটু জানতে চাই যে দুরন্তপনার পাশাপাশি পড়াশোনায় কতটা মনোযোগী ছিলেন? আমার যেই কয়জন ভাই বোন আর কি, তার মধ্যে কম্পারেটিভলি আমি পড়াশোনায় খুব মনোযোগী ছিলাম। এটার একটা নমুনা হচ্ছে এই যে আমার বড় ভাই জাস্ট আমার 1 বছরের বড়, এবং আমার একটা কাজিন আছে, ও 1 বছরের বড়। ওরা দুজন ক্লাস 3-তে পড়তো। আচ্ছা। তো বাবা মা আমাকে ছোটবেলায় সরো সরে ক খ বাসায় পড়িয়েছে, এরপরে হঠাৎ করে ওই 3-তে ভর্তি করে দিয়েছে একসাথে, আমার পড়াশোনার প্রতি রাইট আগ্রহ দেখে। এবং আমি প্রতিটি ক্লাসেই আলহামদুলিল্লাহ ভালো করেছি, এবং আমাদের যে বাৎসরিক যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানগুলো হয় সেখানে প্রায় পুরস্কার পেতাম আর কি, এরকমটা। সো ইভেন আরেকটা হচ্ছে যে আমাদের স্কুল যেটা আলীনগর মাধ্যমিক বিদ্যালয় ছিল তখন আমাদের বাড়ি থেকে, এটা প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে, এবং সেখানে এসে যেই আমরা ক্লাস করতাম। আমাদের স্কুলে প্রথম সায়েন্স যেই বছরটাতে আসে 1997 আমরা পরীক্ষা দিই, তার মানে 95-এ ফার্স্ট আসে। তো আর্টস সায়েন্স তখন অতটা বুঝতাম না, যেহেতু গ্রামের মানুষ, ওইরকম করে খুব যে স্বপ্নগুলো এসেছিলাম তাও না। তো আমার এক মামা ছিলেন আমাদের পাশের বাড়ির, ওনার নাম হচ্ছে মতিউর রহমান মামুন। তো উনি বললেন যে তুমি সায়েন্স নাও, যেহেতু তুমি একটু তোমার পড়াশোনার মেধাটা ভালো, তুমি সায়েন্সে নিলে ভালো করবা। আচ্ছা। তো আমাদের স্কুলে ওইবারই প্রথম সায়েন্স আসে, তো আমি সায়েন্স নেই, এবং ওই বছরে আমরা
97 যখন পাশ করি, আমাদের যে কজন পরীক্ষা দিয়েছি আমি একমাত্র পাশ করেছিলাম, আর কেউ করতে পারে নাই। আচ্ছা আচ্ছা। সো এটাই আর কি। আচ্ছা, তারপরে Thank you. কলেজ কোথায় ছিল? আমার কলেজ ছিল ভোলা ওবায়দুল হক মহাবিদ্যালয়। মূলত সেখান থেকে আমার পড়াশোনা কিছুটা হয়, কিন্তু আমি পরীক্ষা দিই ভোলা সরকারি কলেজ থেকেই। আচ্ছা। এইটার হিস্ট্রিটা হচ্ছে যে ওবায়দুল হক মহাবিদ্যালয় ভোলার ওই বছর প্রথম হয়েছিল, নতুন স্থাপন হয়েছিল। তো ওইটার যিনি প্রিন্সিপাল ছিলেন উনি মারা গিয়েছেন, শাহিন স্যার। তো শাহিন স্যার আর আমার বাবা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু। তো বন্ধুর কলেজে ছেলেকে দিয়ে দিছে। আচ্ছা, তো ক্লাসও আমরা কিছুদিন করেছি, কিন্তু পরবর্তীতে জানলাম যে এটার এখনো আসলে অনুমোদন হয়নি। তো অ্যাজ এ রেজাল্ট ভোলা সরকারি কলেজের আন্ডারে আমরা আমাদের পরীক্ষাগুলো দিতে হয়েছে এবং সার্টিফিকেটও হয়েছে ভোলা সরকারি কলেজের আন্ডারে। সো ইন এ সেন্স আসলে ভোলা সরকারি কলেজ থেকেই ইন্টারমিডিয়েট শেষ করা হয়। আসলে বাবা মার কথা একটু শুনতে চাই, যারা আসলে মানে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ। Absolutely. কেমন দেখেছেন ছোটবেলায়, এবং বাবা মায়ের কোন আদর্শটা আসলে আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে? আমার মা এবং বাবা দুজনে শিক্ষিত মানুষ, খুব বেশি শিক্ষিত না, বাট আমার বাবা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন, মা এসএসসি কমপ্লিট করেছেন। তো মায়ের একটা আদর্শ আমাকে খুব কানেক্ট করেছে, এখনো আমি সেটা মেনটেন করি। আমার মা খুবই পরোপকারী ছিলেন। মানে পরোপকারীর লেভেলটা এরকমটা, মানে হয়তো ওনার ঘরে কিছু নেই, কেউ এসে চেয়েছে, উনি তাকে না পারলেও দিয়েছে আর কি, এরকম একটা ব্যাপার। তো যে কোনো মানুষের যে কোনো সময় সব ধরনের সহযোগিতা করতে উনি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আমার মায়ের সেই গুণটা আমার মধ্যেও এসেছে আর কি, যেটা আমি ফিল করি। আর আমার বাবার আর একটা বিষয় ছিল, আমার বাবা খুব বিগ হার্টের মানুষ। বিগ হার্টের মানুষ মিনস এরকম যে আমাদের তো পুকুর ছিল, অনেক মাছ হতো। সো আমাদের গ্রামে যখন কোনো বিয়ে হতো বা জামাই আসবে মেয়ের বাড়িতে, এরকম কোনো অনুষ্ঠান হতো, তখন ওনারা আমাদের বাড়িতে আসতেন, আব্বাকে বলতেন যে আপনার মাছ দেওয়ার জন্য। তো আব্বা যেটা করতেন যে ঠিক আছে তোমরা জাল নিয়ে আসো। তো জাল নিয়ে এসে ওদের যেই পরিমাণ মাছ লাগতো পুরোটাই নিয়ে যেত, একবারের জন্য বলতো না যে কম নাও বা এতটুকু নাও, কখনোই না। আমি এটা কখনোই দেখি নাই। সো বাবার ওই যে বিগ হার্টের যে ব্যাপারটা, সো এখনো ওই জিনিসটা মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় দেখি যে ইয়াস আমার মধ্যেও কাজ করে আর কি। আর ভাই বোনদের সঙ্গে যদি সম্পর্ক জিজ্ঞেস করি কেমন ছিল? আপনি তুলনামূলক আসলে ছোটই ছিলেন বলা যায়, সেই তুলনায় আসলে আদরটা একটু বেশি পেয়েছেন, প্রশ্রয় আদর নাকি? ইন এ সেন্স বেশি, কারণ আমার পরে যেটা হয়েছে ও 13 বছর পরে হয়েছে। সো যার কারণে আমি যেহেতু ছোট ছিলেন, রাইট, তো সেই হিসাবে একটু বেশি পেয়েছি। আমার বোন ভাই সবাই আমরা আসলে খুব পিঠাপিঠি ছিলাম। সো সেই হিসাবে সবাই খুব আদর করতো এবং সবার সাথে খুব ভালো সম্পর্ক, এখনো অন্যরকম একটা সম্পর্ক। মানে আমরা খুবই ওপেন বা ফ্রেন্ডলি টাইপের কথাবার্তা বলি সবসময়। এরকম খুনসুটি হতো না? খুনসুটি হতো, আমার বড় ভাইয়ের সাথে হইতো, বোনের সাথে হতো না খুব একটা, বিকজ বড় ভাইটা পিঠাপিঠি ছিল। প্রচুর খুনসুটি হতো, যেহেতু একসাথে খেলতাম, একই ক্লাসে পড়তাম। তো ছোটবেলাতে যেটা হতো যে ওকে তুই তুই করে বলতাম, এবং অনেক জিনিস মানতে চাইতাম না, এরকমটা হয়তো। বাট যখন বুঝতে শিখেছি, লাইক ইন্টারমিডিয়েটে উঠেছি, তখন থেকে আপনি করে বলা শুরু হয়েছে আর কি। এর আগ পর্যন্ত তুই তুই করে ছিল। সো ওই রেসপেক্টের জায়গাটা পরে তৈরি হয়েছে আসলে। আমরা কলেজে ছিলাম, তাই না? একদম তাই, কলেজের গল্প শুনছিলাম। তো কলেজ আপনি বলছিলেন যে বাবা ভর্তি করিয়ে দিল, পরবর্তীতে আরো একটি কলেজ থেকে পরীক্ষা দিলেন। তো উচ্চ মাধ্যমিকের ফলাফল কেমন হলো? উচ্চ মাধ্যমিক ভালোই। ইনফ্যাক্ট আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, সায়েন্সে আমি মানে বিএসসি পর্যন্ত আমার সায়েন্স কমপ্লিট করেছি আর কি। সায়েন্সে আমি শেষ করেছি ইন এ সেন্স। এবং আমি উচ্চ মাধ্যমিক থেকে পরবর্তী যখন বিএসসিতে ভর্তি হই, আমরা অনেকগুলো মানুষ একসাথে হয়ে ভোলার দৌলতখান নামক একটা উপজেলা আছে, সেখানে আবু আবদুল্লাহ কলেজ, সেখানে ওই বছর প্রায় 59 জন বিএসসিতে ভর্তি হই। এই 59 জন দৌলতখাঁ সদরের, যে মানে ওই উপজেলার হয়তো বা 8 থেকে 10 জন, বাকিগুলো হচ্ছে সব বাইরের। কেন যেন একটা কাকতালীয় ভাবে এরকম মিলে যায়, ভোলার চরপেশন, লালমোহন, ভোলা সদর সবকিছু মিলিয়ে 59, এবং ওইটা সর্বোচ্চ একটা কোয়ান্টিটি ভর্তি হয় বিএসসিতে। তো পরবর্তীতে ভোলা সরকারি কলেজ থেকে দেন আমরা ওবায়দুল্লাহ কলেজে গিয়ে, আবু আবদুল্লাহ কলেজে গিয়ে ভর্তি হয়ে বিএসসিতে। আচ্ছা, এই যে তখন একেবারে তরুণ প্রাণ, ইন্টারমিডিয়েট থেকে আবার অনার্স লাইফে আসলে যাওয়া, বন্ধু বান্ধব, একটা নতুন স্বপ্ন সবসময় চোখের উপর ভাসছে,
কেমন ছিল সেই এক্সপিরিয়েন্সগুলো একটু শেয়ার করেন আমাদের সঙ্গে? ও থ্যাংক বা ইউ, প্রেম টেম করতেন নিশ্চয়ই। থ্যাংক ইউ। আমি বেসিক্যালি বিএসসি অনার্স নাম পাস কোর্সে ভর্তি হয়েছিলাম, আমাদের এখানে অনার্স ছিল না তখন। আমাদের ভোলা কলেজে তখন অনার্স আসবে করে তখনও আসে নাই। ইনফ্যাক্ট আসলে আমরা তো বাংলাদেশের এমন একটা জেলায় জন্মগ্রহণ করেছি যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আলাদা বিচ্ছিন্ন একটা জেলা। সো দৌলত খান আবু আবদুল্লাহ কলেজে তখন কোনো আসলে অনার্স ছিল না, আমরাই প্রথম পাস কোর্সে ভর্তি হই। তো ওই সময়টা যেটা হয়েছে যে আমরা যেহেতু বিএসসিতে ভর্তি হয়েছি, আসলে পড়াশোনার প্রতি মনোযোগটা অনেক বেশি ছিল। তো আমার এখনো মনে আছে, আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড, 2-3 ক্লোজ ফ্রেন্ড, এর মধ্যে একটা ছিল অপু এবং একটা দিদার। তো আমরা সবাই বিয়েছি। সো অপু ওর ফ্যামিলিয়ালি অতটা সাউন্ড ছিল না, তো আমরা একসাথেই টিউশনি পড়তাম। তো এমন হয়েছে যে আমার বাড়ি থেকে ধরেন আমাকে যে মান্থলি হাত খরচ দিত, আমি হাত খরচ টাকা দিয়ে ওর হয়তোবা আমি ফি দিয়েছি, এরকমটা হয়েছে। অসাধারণ। আমরা খুবই কানেক্টেড ছিলাম, ইভেন প্রচুর আমরা একসাথে পড়াশোনার যে আড্ডাটা সেটা হয়েছে। আর ওই সময় একটা লাইফের প্রথম যে ঘটনা ঘটেছিল, হয়তো প্রেম ওইরকম না, বাট কবিতা লিখেছিলাম একটা, এখন মনে আছে। আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম সোহেল। তো ও খুবই সাংস্কৃতিক মানা। তো আমার বলে, দোস্ত আমরা একটা কবিতার বই বের করবো, তো তুমি একটা কবিতা দাও। তো আমি তো আসলে কবিতা ওইরকম করে পারি তা না, তো বলো যে তুমি একটা লিখো। 7-8 দিন সময় দিয়েছে। তো পরে একটা কবিতা লিখেছিলাম, ওটার নাম ছিল অনামিকা। মনে আছে সেই কবিতা? কিছুটা মনে আছে। আমি কি একটু শুনতে পারি? অনামিকার জন্য খোলা চিঠি। কবিতার নাম ছিল অনামিকা। তুমি চলে গেছো অনামিকা, দেশ মহাদেশ সাগর নদী হয়তো তারও দূরে, দূর থেকে দূরে আরো দূরে, দুরন্ত ফ্যানিশ পাখি হয়ে। তাই আজ আমার মন বেদনার কঠিন পাথর, নির্বাক ভাষা আর অস্থির দৃষ্টি ছাড়া আর কিছুই নেই আমার, কিছুই না। তুমি চলে এসো অনামিকা। এরপরটা মনে নেই। অনামিকা কি এসেছিল? সেটা অনামিকা এসেছিল কিনা? অনামিকা তো আসলে যার নাম নেই তাকে বলে অনামিকা। তো ওরকম আসলে কেউ নেই ওই সময়টাতে। আচ্ছা, মায়ের কাছ থেকে পাওয়া যে উদারতা, সেটা আসলে প্র্যাকটিস করতেন এবং এটা আসলে আপনার মধ্যে মজ্জাগতই ছিল যে হাত খরচের টাকা দিয়ে বন্ধুকে সহযোগিতা করছেন। অনবদ্য একটা বিষয়। আমার কাছে মনে হয় যে আমাদের এই উদারতা চর্চাগুলো আসলে করা উচিত। আর যে কবিতাটির কথা শুনছিলাম একটু আগে, সেটা হচ্ছে অনামিকা। অনামিকা কে এসেছিল আপনার জীবনে, যদিও সেটা কাল্পনিক ছিল? অনামিকাটা আসলে একেবারেই কাল্পনিক। ইনফ্যাক্ট যেহেতু অনামিকা নামটাই হচ্ছে যে যার নাম নেই, সো ওই রকম করে আসলে কেউ আসে নাই। যেটা পরবর্তীতে, বিকজ আমি সেটেল ম্যারেজ করেছি, নট অ্যাফেয়ার ম্যারেজ, বিকজ আমার অ্যাফেয়ার ম্যারেজটার প্রতি খুব একটা ভালো লাগা ছিল না। বিকজ আমার ফ্যামিলির মধ্যে বেশ কয়েকজন আমার মানুষ, কাছের মানুষ যারা, আমার চাচা, আমার মামা, এরকম কিছু কাছের মানুষ, ওনারা অ্যাফেয়ার ম্যারেজ করেছিলেন। সো সেই বিষয়টা আমি তখন আমার সোশ্যাল রিয়াকশনটা দেখেছিলাম, খুব একটা ভালো ছিল না। তথাপি ওনাদের কনজুগাল লাইফগুলো আমি দেখেছি। তো সেখান থেকে আমার কাছে একটা ইয়ে ছিল যে আমি বিয়ে করলে সেটেল ম্যারেজ করবো, এর আগে কিছু হবে না আর কি, ওরকম একটা। তার মানে খুব আর্লি স্টেজ থেকে জীবনের লক্ষ্যের প্রতি অনেক বেশি ফোকাস ছিলেন। একটা কথা খুব মনে পড়ছে, কিছুদিন আগে একটা লেখা পড়ছিলাম যে ম্যাচুরিটি মানে হচ্ছে প্রেম করার চেয়ে তোমার জীবনের লক্ষ্যটা আগে পূরণ করো। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সো এরকম একটা বিষয় ছিল আর কি। সেই লক্ষ্য পূরণের দিকেই আপনি হেঁটেছেন। তো একটু শুনতে চাই যে পড়াশোনার পরে বা বিএসসি পরে প্রথম কর্মজীবনের শুরুটা কবে? রাইট, বিএসসির আগে একটু ঘটনা ঘটেছিল। ইনফ্যাক্ট আমার বড় বোন ঢাকায় থাকতো। আচ্ছা, সো আমার 3 থেকে 6 মাসের মতো ঢাকায় ওর সঙ্গে থাকতে হয়েছে। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি। তো ওই টাইমটাতে বসুন্ধরা ইন্টারন্যাশনাল স্কুল, এখন যেটা বসুন্ধরার ভিতরে, এটা তখন জাস্ট শুরু হয়। তো ওই সময় ওইখানে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর হিসেবে আমার চাচা এটার দায়িত্ব পায়। তো সেইখানে আমি যেহেতু ঢাকায় বসাই ছিলাম ইন সেন্স, সো সেই হিসেবে ওইখানে এসে একটু কাজ করার সুযোগ পাইয়া যে হেল্পার হিসেবে, আচ্ছা আচ্ছা, ইলেকট্রিক মিস্ত্রির হেল্পার। তো ওইখানে আমি 1 মাসের মতো কাজ করি। লাইক একবারে তখন ওয়ালকে আলাদা শ্রেণী দিয়ে এরকম হাতুড়ি দিয়ে কাটতে হতো। আচ্ছা, কেটে কেটে দেন হচ্ছে যে আপনার বিভিন্ন পাইপটি বসাতে হতো। আবার ইলেকট্রিক ওয়্যারিং তার টানা, একটা এই মোটা মোটা তার টানা, দেন হচ্ছে যেগুলো নিয়ে কাজ করা। সো
ওই 1 মাস ওই কাজটা আমাকে শিখিয়েছে লাইফে যে কষ্ট কি জিনিস। কারণ ওইটা তো আসলে আমার সঙ্গে যায় না। আমি যে কাজটা শিখেছি আপনার সঙ্গে যায় না। আপনি পড়াশোনা করেছেন, অনার্স কমপ্লিট করেছেন নিশ্চয়ই তখন। বিএসসি কমপ্লিট করেছেন, আপনার সঙ্গে যায় না। এমন একটা প্রফেশন আপনি কেন বেছে নিলেন, বা পারিবারিক আসলে কোনো দায়বদ্ধতা বা দায়িত্ব ছিল কিনা? না, পারিবারিক কোনো দায়িত্ব বা দায়বদ্ধতা ছিল না। এটা শুধুমাত্র আমি যেহেতু বসে আছি, কিছু একটা কাজ শেখা দরকার বা করা দরকার, আর যেহেতু ইলেকট্রিক্যাল কাজ এটা একটা লাইফ স্কিল। সো সেই হিসেবে আমার কাকা বললেন এবং আমি বললাম ওকে লেটস ডু ইট। সো ওই অনুযায়ী করতে যাবো, এবং করতে গিয়ে এবং অনেক দিন হয়েছে যে আপনার হাতুড়িতে বাড়ি দিতে গিয়ে আমার আঙুলে পড়েছে এবং ব্লিডিং হয়েছে। ব্লিডিং হওয়ার পরে আমি এটা বন্ধ করতে পারি নাই, বিকজ বড় সাইট কন্ট্রাক্টর যিনি উনি চলে এসেছেন, উনি দেখতে চান যে সবাই কাজ করতেছে। সো এরকম অসংখ্য দিন হয়েছে। সো এই বিষয়গুলো না আমাকে অনেক শিখিয়েছে যে লাইফে আসলে স্ট্রাগলটা কি জিনিস, পরিশ্রমটা কি জিনিস। ইভেন আমি অনেকদিন হয়েছে যে ওইখানে আপনার যখন তার টানতাম, এইচডিবি কানেকশন বলে আর কি, সো ওগুলো ট্রে ছিল উপরে, ওয়ালের ছাদের নিচে ট্রে থাকে। তো দুপুরবেলা হয়তো আমাদেরকে 1 ঘন্টা তো ব্রেক দিয়েছে, ওই 1 ঘন্টা ব্রেকে আমি খেতে না গিয়ে ওই ট্রের মধ্যে ঘুমিয়ে পড়ছি। আচ্ছা, কারণ এই পরিমাণ ক্লান্তি ছিল। সো তাতে করে যেটা হয়েছে যে এখন আমি যে কোনো পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারি। ধরেন আমি কোনো এক বাসায় গেলাম, বিদ্যুৎ নাই, কিছুই নাই, কিন্তু আমি ঘুমাচ্ছি। এই ট্রেন্ড হয়েছে কিন্তু সেখান থেকে। তো এই জায়গাটা আমার লাইফে অন্যরকম একটা কন্ট্রিবিউশন যে আমি নিজে শিখেছি। কোনো কাজকে ছোট করেননি? না, একেবারেই না। ব্যাপারটা কেমনই ছিল যে আমি সবকিছু শিখবো? অ্যাবসলিউটলি সবকিছু শিখবো ব্যাপারটা তা না। ব্যাপারটা ছিল যেরকম কাজ আমার কাছে কাজ, এটা যত ছোট হোক যত বড় হোক, এটা আমি কিছু মনে করি না। ইভেন এখনো যেটা হয়, যেমন আমার অফিসে অনেক সময় দেখা গেছে আমার স্টাফ আসতে দেরি হলে, হয়তো কোনোদিন গেস্ট চলে এসেছে, আমি নিজেই তাকে চা বানিয়ে বা বিস্কিট টিস্কিট সব কিছু সার্ভ করে খাওয়াচ্ছি। সো এটা আমার কাছে কিছু মনেই হয় না, কারণ আমি মনে করি কাজ মানে হচ্ছে যে আপনি যেটা করবেন, কারণ আপনি ব্যক্তি তো আর আপনি নিচে নামতেছেন না। আমি অনেককেই দেখি যে ইয়াস আমার লোক আসুক তারপরে আমি করে খাওয়াবো। আমার কথা হচ্ছে ভাই, আপনি যদি করেনও, এতে কি আপনি তো ছোট হয়ে যাচ্ছেন না, আপনি ব্যক্তি ইফতি থাকছেন একদম। সেই শিক্ষাটা কিন্তু সেখান থেকে হয়েছিল। কিন্তু আমাদের মধ্যে একটা মাইন্ডসেট আসলে আছে যে আমি এতটুকু পড়াশোনা করেছি, আমি এই কাজটি করব না। কিন্তু দেশের বাইরে গেলে কিন্তু ঠিকই আমরা অনেক কাজ করছি যেগুলো আসলে একেবারে আমাদের এটার বাইরে আর কি। অ্যাবসলিউটলি। রিসেন্টলি আমি এরিস্টো ফার্মার একটা ট্রেনিং করাতে গিয়েছি, সো ঢাকা ধানমন্ডি অফিস ওনাদের। সো সেখানে যেদিন গিয়েছে ওই দিন আমার সঙ্গে আমাদের আরেকজন কলিগ ছিলেন। তো ইউজুয়ালি আমার সঙ্গে আরও 2জন কলিগ যায় একটা ট্রেনিং করার সময়, তো ওই দিন একজন ছিলেন। তো সঙ্গত কারণে আমাদের সঙ্গে অনেক ব্যাগট্যাগ থাকে, তো আমি একটা লাগেজ হাতে নিয়ে জাস্ট 4 তলায় উঠতে হয়েছে হেঁটে হেঁটেই, লিফট ছিল না। তো এটা ওইখানে যারা পার্টিসিপেন্ট ছিল এনারা আবার দেখেছেন, এর মধ্যে একজন আমাকে বলছিলেন যে স্যার আপনি তো লাগেজ না উঠায়া সিকিউরিটি গার্ডকে দিয়ে তুলতে পারতেন, আপনি তো ট্রেনার মানুষ, আপনার এত ধরা ঠিক হয় নাই। তো আমি ওনাকে বললাম যে কেন ঠিক হলো না বলেন তো। তো উনি বলেন না, আপনি ট্রেনার মানুষ, আপনি এটা করবেন কেন, এটা তো হচ্ছে সিকিউরিটি গার্ডদের কাজ। তো আমি বললাম যে কাজ যে সিকিউরিটি গার্ডের, এটা কি কোথাও লেখা আছে কিনা, বা এমন কোনো বাইবেল আছে কিনা যে ইয়াস এই কাজটা নির্ধারিত ফর সিকিউরিটি গার্ড, আমি করতে পারবো না। তো আমি এটা উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি এখনো ধরেন ট্রেনিং শেষ হয়, কলিগদের সাথে আমি নিজেও সব কিছু গোছাচ্ছি। ট্রেনিং ভেন্যুতে যাওয়ার সময় কোনো জিনিস ক্যারি করতে হবে, দেখা গেছে বড় একটা লাগেজ আমি ক্যারি করছি। সো আমার কাছে এগুলো খুবই নর্মাল মনে হয় আর কি। খুব ডাউন টু আর্থ থাকতে হবে। কাজের প্রতি সম্মান এবং সকল মানুষের প্রতি সম্মানের জায়গাটা আপনি বলছিলেন যে আপনার সেই আগের অভিজ্ঞতাতে থেকে আপনি পেয়েছেন। রাইট। এবার একটু যদি জানতে চাই যে এই কাজের অভিজ্ঞতার পরে আপনি কখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজটা শুরু করলেন? থ্যাংক ইউ। আমি বিএসসি কমপ্লিট করার পরে যখন ঢাকায় শিফট করি, আমি এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তো তখন হয় না, জগন্নাথ কলেজ ছিল। তো জগন্নাথ কলেজে আমি ম্যাথমেটিক্সে অ্যাডমিশন টেস্টে খুব ভালো মার্কস পেয়ে টিকে যাই। আমার খুব সুন্দর 63 ছিল সিরিয়ালি, আউট অফ 250 স্টুডেন্ট ভর্তি হয়েছিল। এর কি মাস্টার্স প্রোগ্রাম? মাস্টার্স প্রোগ্রাম, রাইট। সো মাস্টার্সে যখন ভর্তি হই তখন আমি ঢাকায় এসে আবার আমার বোনের বাসায় উঠি। আচ্ছা। সো ওই সময়টাতে আমি ফার্স্ট একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যে বর্তমান খুবই আলোচিত একজন রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ এবং ওনার মিসেস আনমনা ভাবি, ওনাদের দুজনের একটা ছোট বিজনেস ছিল আর কি। ওনার শখ করে মানুষ থাকে না একটা রেস্টুরেন্ট দেয়, তো ওনাদের একটা রেস্টুরেন্ট ছিল মতিঝিলে, সে স্পাইসি ফুড কোর্ট, এটা করিম চেম্বারে।
সো ওইটাতে আমি এবং ওনার আরো একজন কাজিন, আমরা দুজনে মিলে ওইটা পরিচালনা করতাম। আমি ওইখানে সব ধরনের কাজই করেছি, প্লেট ধোয়া থেকে শুরু করে সার্ভ করা, টাকা নেওয়া, অনেক সময় মানুষ আবার বকশিসও দিচ্ছে। আমি তখন কিন্তু জগন্নাথে পড়ি, আচ্ছা, ওইরকম টাইমটাতে। তো ওইখানে প্রায় 1 বছর কাজ করি। এরপরে হঠাৎ করে একটা সার্কুলার দেখি অপশন ইনফর্মার একটা পত্রিকায়, সেটা দেখে আমি ওনাদের অ্যাপ্লাই করি এবং সেখানে প্রথমে রিটেন হয়, ভাইবা হয়। সো রিটেনে এবং ভাইবার রেজাল্টে আমার নাম আসে নাই আসলে। আচ্ছা, তো আমি খুবই মন খারাপ করেছি যে আমার নাম আসলো না। রিটেনে পাস করেছি, ভাইবাতে কোনো রেজাল্টে আমার নাম আসে না, একটা আলাদা দিয়েছে। কিন্তু তারও 3 দিন পর অপশন ইনফর্মা থেকে আমার বোনের বাসায় একটা কল গিয়েছে। তখন তো ইন্টারকম টাইপের ফোন ছিল আর কি, ডিরেক্ট ল্যান্ড ফোন ওরকম ছিল না। বাড়িওয়ালার বাসায় আসতো, সেখান থেকে ট্রান্সফার করতো। আচ্ছা, আচ্ছা। তো ওই ফোনে বলছে যে আপনার ছোট ভাইকে অপশনে নিয়ে এসে একটু যোগাযোগ করতে বলেন, উনি পরীক্ষায় পাশ করছে। তা আমার বড় বোন বলছে, আমি বিশ্বাস করি না। আমি বললাম, না, আমি তো দেখে আসছি, আমি পাশ করি নাই। তো পরের দিন তারপরে গেলাম, যেহেতু ফোন আসছে, তো গিয়ে দেখি যে ইয়েস আমি পাশ করেছি। ওনারা কোনো একটা ভুলের কারণে আমার নামটা, আমার কোড নাম্বারটা এখানে আসে নাই। দেন অপশনে ফার্স্ট জয়েন করা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে ট্রেনিং এ ঢুকি। কারণ আপনারা জানেন যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আসলে খুবই টাফ একটা প্রফেশন। এখানে ঢুকতে গেলে আপনাকে অনেক স্কিলস, টার্গেট থাকে, সেলসের একটা টার্গেট থাকে। সেলস টার্গেটের বাইরেও একটা বড় টার্গেট থাকে, হচ্ছে প্রেসক্রিপশনের টার্গেট থাকে। আচ্ছা, আচ্ছা। বড় কোম্পানিগুলো সেলস প্রেসক্রিপশন দুইটাই সাইমালটেনিয়াসলি দেখে। তো অপশনে আমি প্রায় প্রেসক্রিপশন বলতে কি ডক্টর যে প্রেসক্রিপশন দেয় সেগুলো? রাইট, ডক্টর যে যেটা প্রেসক্রিপশন আমরা প্রায় দেখি চেম্বারে যে রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়ে আছে, এটা নিয়ে তো অনেক ধরনের কমপ্লেক্সিটিও আছে। অ্যাবসলিউটলি হয়। ব্যাপারটা হলো ওষুধ কোম্পানিগুলোর, সো আমি তো 2 মাস ট্রেনিং করার পরে জয়েন করি অ্যাজ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সো ফার্স্ট যখন যাই তখন দেখি যে ইয়েস কীভাবে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে। একটা সময় ছিল তখন, এখন যে অবস্থানটা তৈরি হয়েছে অবস্থানটা একটা সময় এইভাবে ছিল না। তখনও আমরা প্রেসক্রিপশন দেখতাম, কিন্তু এখন যেমন ছবি তুলে ফেলে, তখন তো ছবি না তুলে চোখেই একটা ক্যামেরা হিসেবে কাজ করতো, দেখে পরে এসে আমরা লিখতাম। কারণ হলো যে দেখেন, একটা কোম্পানির মেইন পারফরমেন্স ইভ্যালুয়েশনটা হয় প্রেসক্রিপশনের উপরে। বড় কোম্পানিগুলো, বিশেষ করে অপশন বা যদি আমি স্কয়ার, বেক্সিমকে চিন্তা করি, কারণ একজন ডাক্তার যখন আমার কোনো প্রোডাক্টটা লিখবে, আমার কোনো একটা প্রোডাক্ট লিখবে, তখনই কেবল আমার পারফরমেন্সটা এখানে শো হচ্ছে। যদি আমার প্রোডাক্ট ওই প্রেসক্রিপশনে না থাকে, তাহলে কিন্তু আসলে আমি কন্ট্রিবিউট করতে পারি না এই কোম্পানিকে। কারণ এই প্রেসক্রিপশনটাই যখন ফার্মেসিতে যাবে, তখন তো এটি বিক্রি করবে। তো এই কারণটাতে প্রেসক্রিপশন এবং সেলস দুইটাতেই মূলত কোম্পানিগুলোর একটা ফোকাস থাকে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের পারফরমেন্স মেজার করতে। তো আপনি যেটা বলছিলেন যে বর্তমানে যে কমপ্লেক্সিটিটা তৈরি হয়েছে, ইদানিংকালে কোম্পানির টপ ম্যানেজমেন্টগুলো একটু বেশি প্রেশারাইজ করছে। যে আগের মতো যেমন আমি চোখে দেখে লিখে দিলে কোম্পানি বিশ্বাস করতো, তথাপি একটা থার্ড পার্টি সার্ভে ছিল, তারও সার্ভে টার্ভে করে জিনিসগুলো রিপোর্ট দিত। তো বর্তমানে এই জিনিসটা মানুষের আস্থাটা কমে গিয়েছে, বিকজ কিছু কিছু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ টপ ম্যানেজমেন্টকে কিছু ভুল তথ্য দিতেন, যার কারণে ম্যানেজমেন্ট এখন বলে দেন আপনি ছবি তুলে দেন। তো যখনই ছবি তুলে দিতে চায় তখনই চ্যালেঞ্জ হয়। এখানে একটা বিষয় একটু বলে রাখা ভালো, কারণ আমাদের যারা দর্শকরা দেখবেন, অনেকের মনের মধ্যে একটা বিষয় কাজ করে যে রিপ্রেজেন্টেটিভরা যে ছবিটা তুলে, এটা কি আমার প্রাইভেসিটা নষ্ট করে কিনা। অনেস্টলি স্পিকিং, ওষুধ কোম্পানির লোকজন আপনার প্রাইভেসি দিকে আসলে ফোকাস করে এই ছবিটা তুলছে না, তার মূল ফোকাসটা থাকে যে আমার প্রোডাক্টটা লিখছে কিনা। যদি কেবল আপনার ওই প্রেসক্রিপশনে তার প্রোডাক্ট লেখে, তবেই কেবল সেটা ছবি তুলতেছে, আদারওয়াইজ কিন্তু ছেড়ে দিচ্ছে। আচ্ছা, রাইট। সো এতে করে সে কিন্তু তাকাচ্ছে প্রোডাক্টের দিকে, সে বা পাশে কি লিখলো, এটা হিস্ট্রি কি লিখলো, বা কি অবস্থা আছে, এরকম কোনো দিকে তার চোখ থাকে না। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা মনে করি যে উনি মানে আমার অনেক প্রাইভেসির জিনিসপত্র দেখে ফেলতেছে। কিন্তু এই প্র্যাকটিসটা কি আসলে ঠিক? মানে এটার কি কোনো অল্টারনেটিভ আছে কিনা? এই প্র্যাকটিসটা একেবারেই ঠিক না। আপনি যে আমাকে প্রশ্ন করেন, এক কথা হচ্ছে ঠিক না, এটার অল্টারনেটিভ অবশ্যই আছে। এখন আধুনিক যে যুগ, সেখানে আপনার অনেক ডক্টররাই ডিজিটালাইজড ভাবে সফটওয়্যার বেস সার্ভে প্রেসক্রিপশন লিখছে। সো সেখান থেকে এআই এর যুগে শুধুমাত্র ওই প্রোডাক্টগুলোকে এক্সট্রাক্ট করে আলাদা একটা সার্ভে রিপোর্ট জেনারেট করা যেতেই পারে। এবং এখানে আমার কাছে মনে হয় যে ডিজিডিএ, যেটা ড্রাগসের বড় সবচেয়ে অথরিটি, ওনারা এটা যদি একটা ইনিশিয়েটিভ নেয়, ওনারা যদি একবারে স্পেসিফিকভাবে একটা আইন করে দেয়
এবং সেখানে ওনারা এটুকু অবশ্য দিতে হবে, কারণ কোম্পানিগুলোর তো সার্ভেটা লাগবে। তো সেখানে উনি সফটওয়্যার বেসড প্রেসক্রিপশনটাকে ইয়ে করেন এবং সেখানে এটাকে একটা সেন্ট্রালাইজড ভাবে যে এটার ডেটাটাকে বিভিন্ন কোম্পানির কাছে দেওয়া, একটা অ্যামাউন্টের বিনিময় দিবে, কোনো ব্যাপার না, এরকম একটা সিস্টেম যদি রান করে তখন আসলে এই বিষয়টা ঘটবে না। আসলে আপনার আলোচনার মধ্য দিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দর্শকরা জানলো, আমরাও আসলে জানলাম, যেটা নিয়ে হয়তো অনেকের এক ধরনের কৌতূহল ছিল। Right. আমরা যে প্রসঙ্গে ছিলাম যে আপনি একটা রেস্তোরাঁয় কাজ করা শুরু করেছিলেন। রাইট, রেস্তোরাঁ কাজ করা নিয়ে আমার একটা খুবই ভালো অভিজ্ঞতা আছে। অনেকটা এরকম, লাইক ওই রেস্টুরেন্টে, ওটা একটা মিনি চাইনিজ রেস্টুরেন্ট ছিল। তো আমরা আমাদের বিক্রি বাড়ানোর জন্য তখন বিভিন্ন অফিসে গিয়ে গিয়ে ধরেন 4-5 প্যাকেট খাবার রেডি করে নিয়ে বিভিন্ন অফিসে নিয়ে গিয়ে দেখাতাম তাদেরকে, এমনি টেস্ট করানোর জন্য যে আপনারা খেয়ে ভালো লাগলে আবার আসেন। তখন বাংলাদেশ বিমানের অফিস সেখানে ছিল, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে শুরু করে ঢাকা ব্যাংক, সবগুলো হেড অফিস তখন মতিঝিলই ছিল। তো ওইখানে একটা বড় প্রতিষ্ঠান ছিল, সরকারি একটা প্রতিষ্ঠান, আমি প্রতিষ্ঠানের নামটা ভুলে গিয়েছি। তো ওইখানে একবার ওনার ওইটা যে ডিজি, তাকে গিয়ে যখন খাওয়ালাম, উনি বললেন যে শোনেন, আমাদের আগামী 2 দিন পরে একটা বড় প্রোগ্রাম আছে, 2 দিনের টোটাল খাবার সার্ভ করতে পারবেন কিনা? তা আমি বললাম ইয়েস পারবো। তো বলে বুঝেন, কিন্তু সেখানে খাবার দিতে হবে, নাস্তা দিতে হবে, চা দিতে হবে, কফি দিতে হবে। তো আমি বললাম যে সব করতে পারবো, খুবই জোশ ছিল। তো যথারীতি এসে বিষয়টা আমরা নিজের আলোচনা করলাম এবং পার্থ ভাইকে তখন জিনিসটা জানানো হলো যে ভাই এরকম একটা বিষয় আমরা করতে যাচ্ছি। তারপর ঠিক আছে করলাম। দেন আমরা ওই 2 দিনের টোটাল খাবারটা সার্ভ করি এবং ওই অর্ডারটা আমার ওই সময়কার হাইয়েস্ট একটা সেলস ছিল আর কি। আচ্ছা, যেটা আমাকে আসলে অনেক কিছু শিখিয়েছে যে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যদি আপনি কোনো একটা জিনিসকে ভালোভাবে সার্ভ করতে পারেন, কাস্টমার আপনাকে অনেক জিনিস দিতে চায় এবং পরবর্তীতে আপনার সঙ্গে একটা লং টার্ম রিলেশনশিপ মেনটেন করতে চায়। যেমনটা হয়েছিল যে ওই কাস্টমারটা পরবর্তীতে আমাদের সঙ্গে আরো অনেক ধরনের খাবার নিয়েছে, বিভিন্ন রকম মেনটেন করেছে। তো এটা একটা লার্নিং ছিল আমার জন্য। দারুণ। রেস্টুরেন্টে কাজের অভিজ্ঞতা, তারপরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজের অভিজ্ঞতা, তারপরে ধাপে ধাপে কিভাবে কর্পোরেট ট্রেনার হয়ে ওঠা, সেই যাত্রাটা এবার শুনতে চাই। থ্যাংক ইউ। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম বেসিক্যালি কুমিল্লাতে, অপসনিনের হয়ে কাজ করি। তো মাত্র 3 বছরেই আমি আসলে অপসনিনের ইতিহাসে এত কম বয়সে প্রমোশন পাই। অপসনিন তখন 7-8 বছর আগে কাউকে প্রমোট করতেন না, বাট আমি মাত্র 3 বছরই প্রমোশন পাই ডিউ টু আমার পারফরমেন্স, সেলস, প্রেসক্রিপশন, মার্কেট অ্যাকসেপ্টেন্স সব কিছু মিলে। আবার প্রোডাক্ট নলেজ, আমাদের এখানে একটা জিনিস দেখা হয় যে প্রোডাক্ট নলেজ ভালো কিনা, ভালো ডিটেইলিং করতে পারি কিনা, প্রেজেন্টেশন দেওয়া ডক্টর কাছে, তো এগুলো প্রতিনিয়ত মার্কিং হয়। তো সেখানে খুব ভালো করার কারণে আমি সারা বাংলাদেশের মধ্যে তখন প্রমোশন দিবে এরকম 36 জনকে ইনভাইট করে, তার মধ্যে আমি সবচেয়ে জুনিয়র। তো আমি রিটেন পরীক্ষা ফার্স্ট হয়ে যাই, এরপরে ভাইভাতে ফার্স্ট হই, এরপরে 17 দিনের ট্রেনিং হয় সুপারভিশন ইন অ্যাকশন অপসনিনের হেড অফিসে, সেটা তো ফার্স্ট হই। তো আলটিমেটলি ম্যানেজমেন্ট তখন আমাকে প্রমোশন দেয়। প্রমোশন দেওয়ার পর আমি অ্যাজ অ্যান এরিয়া ম্যানেজার চলে যাই সিলেট মেডিকেলে কাজ করি। সেখান থেকে আমি ট্রান্সফার হয়ে আসি ঢাকায়, ঢাকা মেডিকেল সহ ঢাকার একটা বেশ আজিমপুর, লালবাগ, হাজারীবাগ, কামরাঙ্গীরচর এই বেল্টটা নিয়ে আমি কাজ করি। আর ওইদিকে সিলেটেরও বেশ কিছু বড় বড় জায়গায় কাজ করেছি, লাইক অনেকগুলো থানা কভার করতাম, আপনার বিশ্বনাথ, বালাগঞ্জ, জগন্নাথপুর, গোলাপগঞ্জ, কোম্পানিগঞ্জ, আর অনেকগুলো জায়গা। তো ঢাকাতে যখন আমি কাজ করি 2012 সালে আমি প্রমোশনের জন্য খুবই স্ট্রং ক্যান্ডিডেট ছিলাম, রিজিওনাল ম্যানেজার, আমাদের পরের পোস্ট যেটা। আচ্ছা, সারা বাংলাদেশ থেকে যাদেরকে শর্টিং করেছেন তার মধ্যে আমার অবস্থান ছিল সেকেন্ড। তো ওই বছরে 8 জন প্রমোশন দিবে, সামহাও আমার প্রমোশনটা হয় নাই। আচ্ছা, তো হয় না দেখে আমি খুব মন খারাপ করেছি, মানে চরম লেভেলের, যে আমার সবকিছু ভালো থাকার পরেও প্রমোশন হলো না। সো আমি ডিরেক্টলি আমার তৎকালীন যিনি বস ছিলেন আখতারুজ্জামান, ওনাকে বললাম যে বস আমার কোন জায়গাটায় ইমপ্রুভ করতে হবে বলেন আমাকে। তো উনি বলেন যে আপনি একটা কাজ করেন, এনএসএম স্যারের কাছে যান, ন্যাশনাল সেলস ম্যানেজার তৎকালীন আব্দুল মোমেন তালুকদার স্যার হচ্ছেন এখন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছেন অপসনিনে। তো আমি সরাসরি স্যারের সাথে যে বসি এবং স্যারকে বলি স্যার আমি কোথায় ইমপ্রুভ করতে পারি। তো স্যার বলেন আপনাকে আরো প্রমাণ করতে হবে, আপনি কাজ করে যান, আমরা দেখবো আপনার বিষয়টা। বাট আমার না ওই কথাগুলো খুব যে বেশি মনে লেগেছে তা না, আমার মধ্যে কেন যেন একটা রিপারকেশন তৈরি হয়েছে এরকম যে এত ভালো করার পরে যেহেতু প্রমোশন হয় নাই, আল্লাহ হয়তো আমার জন্য ডিফারেন্ট কিছু রেখেছেন। আচ্ছা। তো ওই সময় 3 ইডিয়টস মুভিটা দেখা হয়। আচ্ছা,
সিরিয়াস মুভিটা দেখার পরে আমার মধ্যে একটা চরম রিয়েলাইজেশন হয় যে আমার আসলে Spark কোনটা তৈরি ভালো। হয়। হ্যাঁ, চরম স্পার্ক, মানে আমি ওই সময় আমার এমন মনে আছে 7-8 দিন আমি খুব অস্থির লাগছিল, আবার কোনটা আমার বেস্ট। সো ডিউরিং মাই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব এবং এরিয়া ম্যানেজার জব, ওই টাইমটাতে আমি প্রচুর সায়েন্টিফিক সেমিনার কন্ডাক্ট করেছি ডক্টরদেরকে নিয়ে। তখন অনেক পল্লী চিকিৎসক কনফারেন্স করেছে, ইন্টার্নি রিসেপশন প্রোগ্রাম করেছি, ডক্টরস নিয়ে আলাদা গ্রুপ প্রোগ্রাম করেছি। সো এগুলো না আমাকে অনেক কম্পিটেন্ট করেছে কিভাবে ডেলিভারি দিতে হয় একটা প্রেজেন্টেশনকে, ওই রকম বিষয়গুলো। তো তখন একটা টেস্ট দিয়েছি আমি, MBTI। এটা জানেন যে মানুষের প্যাশন কোনটা এটা খুঁজে বের করতে হলে MBTI টেস্ট, এটা খুবই ওয়ার্ল্ড ফেমাস। এটার পাশাপাশি আরও 2-3টা টেস্ট দিই, লাইক 16personality.com থেকেও একটা টেস্ট দিই। MBTI যেটা MBTI বলছিলেন আপনি, এটার Right. মাধ্যমে আসলে কিভাবে একটু ফাইন্ড আউট করে যে প্যাশন কোনটা এটা বোঝার ক্ষেত্রে? এইখানে অনলাইনে আপনাকে বেশ কিছু প্রশ্ন করে, আচ্ছা ওই প্রশ্নগুলো আপনি কমপ্লিট করলে ওরা আপনাকে ওই প্রশ্নের ভিত্তিতে আপনাকে বলে যে ইয়েস আপনি হচ্ছেন এই ক্যাটাগরির মানুষ এবং আপনার সঙ্গে এই সেগমেন্টের জব খুব ভালো যাবে। আচ্ছা, সো মানুষ সেখান থেকে বের করতে পারে এবং আমার সঙ্গে মিলেছিল খুব ভালোভাবে। তো আমার MBTI রেজাল্ট এসেছিল যে আমি আই ক্যান বি আ টিচার or trainer or politician, consultant, this kinds of profession. So সেখানে দেখার পর এবার নিজের মধ্যে একটা স্বপ্ন তৈরি হলো যে ইয়েস আই ক্যান বি আ ট্রেনার। তো আমি তখন আমার এই স্বপ্নটাকে নিয়ে আগাচ্ছিলাম, আমি খুঁজতেছিলাম যে বাংলাদেশে আসলে ট্রেনিং জগতে ভালো কারা করেন। আচ্ছা, তো এরকম 10-12 জনের একটা লিস্ট তৈরি করি। সেখান থেকে একটা নাম খুব প্রমিনেন্ট হয়, কাজী আহমেদ। উনি লিডারশিপের ট্রেনার। সো তখন ওনার কার্যক্রমগুলো ফলো করি। ইন দ্য মিন টাইম আমি নিজেকে কীভাবে ডেভেলপ করতে পারবো অনলাইন থেকে একটু ঘাটার চেষ্টা করি, বিদেশি ট্রেনারদেরকে ফলো করি, ইন্ডিয়ান অনেক ট্রেনারদেরকে ফলো করি। তো ওই সময় অনলাইনে বেশ কিছু কোর্স কমপ্লিট করি আমি coursera.com থেকে, অ্যাট দ্য সেম টাইম edx.org। কোর্সেরা এবং EDX এই দুইটা প্ল্যাটফর্ম পৃথিবীর সব বড় বড় ইউনিভার্সিটি লাইক অক্সফোর্ড, MIT, ইয়েল ইউনিভার্সিটি, হার্ভার্ড, সবগুলোর কোর্স এখানে পাওয়া যায়। সো আমি সেখান থেকে এবার খুবই ডেসপারেটলি অনেক কোর্স কমপ্লিট করার চেষ্টা করি, টাকা দিয়ে অনেক কোর্স করি। তো নিজেকে যখন সমৃদ্ধ করতে করতে একটা পর্যায়ে এসে 2015 সালের শেষে আমি ডিসিশন নিই যে আমি আসলে ট্রেনার হিসেবেই মুভ করব। আচ্ছা। সো ওই টাইমটাতে বেসিক্যালি 2016 সালের ফর্মালি ফেব্রুয়ারিতে আমার শুরু হয়। দেন কাজী স্যারের শরণাপন্ন হই, দেন উনি সুযোগ দেয় তার সঙ্গে কাজ শেখার। টানা 2 বছর কোনো রকম পারিশ্রমিক ছাড়া স্যারের সঙ্গে আমি তখন কাজ শিখি। ওই সময় আমার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সব কিছু মেনটেন করার পরেও খুব টাফ ছিল লাইফটা। বাট তখন ওই 2টা বছর, বেশি 2 বছর না 2.5 বছর মতোই খুবই স্ট্রাগল গিয়েছে। আপনি কি তখন কোনো জব করতেন? আমি তো 2015-তে জবটা ছেড়ে দেই। আচ্ছা। ছেড়ে দেওয়ার পর 2016-তে এসে ফ্যামিলিয়াল বা সোশ্যাল প্রেশারের কারণে আরেকটা জব নেই। এটা হচ্ছে ম্যাকডোনাল্ড বাংলাদেশ লিমিটেডের যে হেড অফ CSR হিসেবে জয়েন করি, যেটা গুলশানে শান্ত স্ট্যান্ডার্ড অফিস। আমার ডিরেক্ট রিপোর্টিং ছিলেন MD স্যার। সো সেটা আসলে দেখি যে আমার ট্রেনিংয়ের সাথে কন্ট্রাডিক্ট করতেছে, তো যার কারণে জবটা ছেড়ে দেওয়া হয়। তো আমি যখন ছেড়ে দেই তখন আশেপাশে সবাই খুব পাগল বলতেছিল যে ও মানে ঘোরের মধ্যে আছে আর কি। আমার বাবাও এরকমটা বলেছিল যে ঘোরের মধ্যে আছে। তো আমার মিসেস শুধুমাত্র আমাকে আসলে সাপোর্টটা দিয়েছিল, আর কেউ দেয়নি। তো সেখান থেকে আস্তে আস্তে করে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া এবং আলটিমেটলি ভালো কাজ করা। এই যে ট্রেনার হিসেবে আপনি বিভিন্ন কোর্স কমপ্লিট করলেন, এই যে একটা পরিচয় জায়গায় তৈরি করা যে আপনি একজন ট্রেনার, এটা আসলে কিভাবে করলেন বা পথটা আসলে কিভাবে খুঁজে পেলেন? এই পথটা এসেছে ওই যে আমার প্যাশনটাকে খুঁজে বের করে, তারপরে হচ্ছে কাজ করি এবং এই কাজটাকে ভালো করে একে তো হচ্ছে আমি একাডেমিকভাবে শিখি ফ্রম কোর্স, এবং প্র্যাকটিক্যালি শেখার জন্য বাংলাদেশের যিনি মেইন অন্যতম একজন ট্রেনার কাজী আহমেদ, ওনার শরণাপন্ন হয়ে ওনার সাথে টানা 2-2.5 বছর ওনার ট্রেনিংগুলোতে থাকি, কো-ফ্যাসিলিটেট করে। তো পুরো বিষয়টাকে যখন রপ্ত করি তখন একদিন স্যার আমাকে বলা যে ইফতি তুমি তো এখন রেডি, যাও তুমি একটা কোর্স রান করো, একটা 2 দিনের ট্রেনিং তুমি অফার করো। বাহ। সো দেন আমি একটা পাবলিক ট্রেনিং অফার করি ফার্স্ট, যেখানে আমি হই লিড ট্রেনার এবং স্যার থাকেন এজ এ গেস্ট স্পিকার। দেন সেখান থেকে শুরু এজ এ ট্রেনার। এবং আমি বাংলাদেশের প্রথম যিনি সেলস লিডারশিপ ট্রেনার, এই শব্দটা কোনো একজন ট্রেনারের নামে স্পেসিফিকভাবে উল্লেখ করি।
এর আগে মানুষ না এই জায়গাটা ভয় পেত, সবাই লিখতো যে কর্পোরেট ট্রেনার, বাট আমি লিখি কিন্তু সেলস লিডারশিপ ট্রেনার, বিকজ সেলসে যারা কাজ করে এবং সেলসের লিডার যারা আছেন তাদের জন্য স্পেশালাইজড যে ট্রেনার তাকে আমরা বলছি সেলস লিডারশিপ ট্রেনার। তো এটা যখন লিখি তখন আমাদের ট্রেনিং কমিউনিটির অনেকেই আমাকে আসলে খুব ভালো চোখে দেখেন নাই এবং ওনারা বলছেন যে আপনি তো জায়গাটা খুব ন্যারো করে ফেলছেন। বাট আমার কাছে মনে হয়েছে ইটস এ ভেরি হিউজ জায়গা, মাল্টি লেভেলে না ফোকাস করে একটা স্পেসিফিক ফোকাস করলে তখন কাজের পরিধিটা অনেক বাড়ে এবং ওইটাতে ইম্প্যাক্ট তৈরি করা যায় অনেক বেশি। এবং আলহামদুলিল্লাহ আই এম ডুইং সো গুড। সেলস লিডারশিপ এই যে টার্মটার উপরে আসলে আপনি নির্ভর করলেন, এটা কি আসলে আপনার কাজের অভিজ্ঞতার কারণেই তো তৈরি হয়েছে, তাই? অ্যাবসলিউটলি কাজের অভিজ্ঞতার কারণ আমি তো যেহেতু সেলসে কাজ করেছি, সেলসের লিডারশিপ রোলে কাজ করেছি, সো আমার দক্ষতাটা তো সেখানে। সো এই লাইনটার কোথায় মানে স্ট্রেংথ কোথায় উইকনেস প্রত্যেকটা বিষয় আমি খুব ভালো করে জানি। তো সেই জন্য আমি ওই জায়গাটাকে যখন আরো বেশি পড়াশোনা করেছি তখন এটা আমার মধ্যে আরো অনেক গভীরভাবে তৈরি হয়েছে। তো অ্যাজ এ রেজাল্ট আমার কাছে মনে হয়েছে এইটাতে আমি ইম্প্যাক্ট করতে পারবো সবচেয়ে বেশি, মানে সবকিছু মাস্টার না হয়ে একটা স্পেশালিস্ট হওয়ার। এবং মার্কেট ডিমান্ডও তো রয়েছে হিউজ হিউজ, কারণ এমন কোন প্রতিষ্ঠান আছে যেখানে আসলে সেলস নাই? সব জায়গায় খুব গুরুত্বপূর্ণ আসলে, রাইট, সব জায়গায় সেলস আছে। সো সেলস থাকা মানে আপনি সেখানে ট্রেনার লাগবে। এই যে আপনি একজন ট্রেনার, একজন ভালো ট্রেনার হতে গেলে আসলে কোন কোন গুণ বা দক্ষতাগুলো দরকার? একজন ভালো ট্রেনার হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাকে একজন ভালো মানুষ হতে হবে। আচ্ছা, যিনি হবে ট্রান্সপারেন্ট, যিনি হবেন অনেস্ট, যিনি কথা কাজে মিল থাকবে। কারণ ট্রেনারকে মানুষ ফলো করে, এটা হলো প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে ট্রেনারের দক্ষতা যদি বলি, ফার্স্ট হচ্ছে যে ফ্যাসিলিটেশন স্কিলস। ফ্যাসিলিটেশন স্কিলসটা খুব দরকার, কারণ হলো আপনি যখন কোনো ট্রেনিং করাচ্ছেন কিভাবে ফ্যাসিলিটেট করবেন হোল ট্রেনিংটাকে, সেই জায়গাটা। থার্ড হচ্ছে যে ট্রান্সফরমেশনাল যে দক্ষতাটা, লাইক আমি একটা জিনিস জানি, আমার জানাটা একজন পার্টিসিপেন্টের ভিতরে একবারে মেমোরির ভিতরে ঢুকিয়ে দেওয়ার এই যে ট্রান্সফরমেশনাল জার্নিটা, এটা কিভাবে করাবো, সেই ট্রান্সফরমেশনাল ট্রিক্স টেকনিক্সগুলো জানা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে তার বিনয়ী, কারণ প্রচুর পার্টিসিপেন্ট আসেন যারা কিনা নিজেরা অনেক ভালো জানেন, আসলেই জানেন। এখন ট্রেনার দেবো না আমি জানি আমি ট্রেনার, তাহলে তো হবে না। সো সেখানে যে ভালো জানেন তার সঙ্গেও কিভাবে আপনি ঢুকে তাকে আপনার বিষয়টা শেখাবেন, সেই টেকনিক্সটা জানার জন্য আপনাকে চরম বিনয়ী হইতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে প্রতিনিয়ত পড়াশোনার প্রতি হাঙ্গার থাকতে হবে। যখনই কেবল পড়াশোনার প্রতি প্রচন্ড লেভেল তার হাঙ্গারনেস কাজ করবে, সেটা হোক ট্রেনিং এর মাধ্যমে, হোক অনলাইন কোর্স, হোক ফিজিক্যাল কোর্স, হোক অন্য কোনো ট্রেনার, হোক বই, ইভেন হতে পারে কোনো একটা মুভি, সেখান থেকেও কিন্তু এই জিনিস কন্ট্রিবিউট করে অনেক বেশি। এই যে আপনি বলছিলেন মাথায় ঢুকিয়ে দেওয়া ট্রান্সফরমেশনাল ট্রিক্স, রাইট, কয়েকটা ট্রিক্স কি শেয়ার করা যাবে? অবশ্যই। একটা ট্রিক্স হচ্ছে ধরেন কোনো একটা পার্টিসিপেন্টকে কোনো কিছু শেখাতে গেলে প্রথমে কোয়েশ্চেনিং এর মাধ্যমে যেতে হয়। এখন আপনি যখনই কোনো একটা থিওরি তাকে আপনি বলবেন, তখন একটা অ্যাটমসফিয়ার তৈরি করে, আচ্ছা এরকমটা হলে কেমন হয়। এক্সাম্পল যদি আমি আপনাকে একটা খুবই রিয়েল লাইফ বলি, ধরেন কাস্টমার সার্ভিস, আমি এটা কোনো একটা ট্রেনিংয়ে বোঝাতে চাই। তো এখন আমি প্রশ্ন করি, আচ্ছা আপনি লাস্ট কবে কোনো একটা রিসোর্টে বা হোটেলে গিয়েছিলেন, এমন কোনো জিনিস মনে আছে কিনা? তখন বলো যে হ্যাঁ মনে আছে। কোথায় গিয়েছেন? ধরেন সে একটা রিসোর্টের নাম বললো বা একটা হোটেলের। তো সেখানে গিয়ে আপনি কি কি করেছেন? তো বলে যে আমি এটা করেছি, ওইটা করেছি, এই চেয়েছি, ওই চেয়েছি। আচ্ছা যা চেয়েছেন সবই কি পেয়েছেন? বলে যে না তা তো পাইনি। আচ্ছা কি কি গ্যাপ ছিল? তখন বলে যে সেখানে বিহেভিয়ার ভালো ছিল না, সে হাসে নাই, সে এটা করে নাই, ওইটা করে নাই। তখন বললো আচ্ছা ওকে, এখন চিন্তা করেন আপনি হচ্ছেন সেই লোক যিনি সার্ভ করবেন, কাস্টমার সার্ভিস, আর আমি হলাম ওই কাস্টমার। এক্ষেত্রে আপনার রোলটা কি হবে? তখন সে বলে যে না তাহলে তো আমি একটু স্মাইলিং ফেস থাকবো, আমি তাকে এরকম আগিয়ে দিব। এটা যখনই আমরা এরকম ইন ডেপথ ঢুকি, তখন হয় কি সে তার ভিতরে নিতে পারে, রিয়েলাইজ করতে পারে, রিফ্লেক্ট করতে পারে লাইফটাকে। এরকম অসংখ্য আমাদের অ্যাক্টিভিটি আছে, গেমস আছে, যেগুলোর মাধ্যমে আমরা এটা করাই। ধরুন আমি যদি আপনাকে আরেকটু উদাহরণ দিই, অনেকে বলে যে লাইফে অনেক কিছু সম্ভব না, রাইট? তো আমরা তখন একটা অ্যাক্টিভিটি করাই, একটা পেন্সিল, টুপি পেন্সিল এগুলো লিখি, বলে যে ভাই ধরেন, একজন এসে ধরে, এবার বলে যে আপনি এক আঙুল দিয়ে ভাঙতে পারবেন বাড়ি দিয়ে? ম্যাক্সিমাম বলে পারবে না। এরকম অসংখ্য জায়গায় আমরা পেয়েছি, না সম্ভব না, আঙুল ভেঙে যাবে, মস্কে যাবে। তা বললাম লাইফে কি আর করাবো, একটু চেষ্টা করেন না।
জীবন তো একটাই, ভেঙে গেলে কি আর হবে, তেমন তো কিছু না, হয়তো একটা আঙুলেই ভাঙবে, আবার ঠিক হয়ে যাবে। তো অনেকে সাহস করে না, কিন্তু দু একজন পেয়ে যায় সাহসী। তো ও এসে যখন এটাকে বাড়ি দেয়, বেসিক্যালি এক আঙুলি ভেঙে যায়, এক বাড়িতে ভেঙে যায়, এবং ভাঙার পরে তার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করে। এরপরে আমরা 10-12টা পেন্সিল দিয়ে 10-12 জনকে ভাঙাই, অটোমেটিক্যালি সবাই ভেঙে কি যে খুশিটা হয় যে সে একবার বিশ্ব জয় করে আসছে। তখন প্রশ্ন করে যে আচ্ছা এখান থেকে লার্নিং কি? বলে স্যার লাইফ অসম্ভব বলতে আসলে কিচ্ছু নাই। আমরা অনেক সময় দেখি যে আসলে অনেক কিছু মনে হয় সম্ভব না, কিন্তু সাহস করে যদি এগিয়ে যাই, ওই কাজটা করি, তাহলে অসম্ভব বলতে কিছুই নাই। প্রকৃতি তাকে হেল্প করে যে নিজেকে হেল্প করে। ওই ভুল করার ভয়টাই হচ্ছে অনেক বড় ভয়। আমরা অনেক সময় ভয় প্রথম স্টেপটাই নিতে চাই না, এবং সেটাই আসলে হয়তো অনেক ক্ষেত্রে আমাদেরকে পিছিয়ে দেয়। স্যার, ট্রেনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ প্রতিষ্ঠার পেছনে কি চিন্তা ছিল বা কবে থেকে যাত্রাটা শুরু হলো? থ্যাংক ইউ। আমি ট্রেনার হওয়ার পরে বেসিক্যালি কাজী স্যারের সাথে তো কাজ করি। সো কাজী স্যারের একটা প্রতিষ্ঠান বোল্ড, বাংলাদেশ অর্গানাইজেশন ফর লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা একটা ট্রাস্টি প্রতিষ্ঠান। সেখানেও কিন্তু ট্রেনারদেরকে অ্যাকোমোডেট করে অনেক ধরনের কাজ করা হয়। সো আমি বোল্ডের সাথে কাজ করি দীর্ঘ অনেকটা সময়, এবং লাস্ট আমি সেখানে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে ওইটা সার্ভ করি। সো বোল্ড এই কাজটা করছিল অনেকদিন থেকেই, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এটা যেহেতু একটা ট্রাস্টি প্রতিষ্ঠান, একটা এমন জেনারেলাইজড অ্যাসোসিয়েশন করা দরকার যেটাতে কোনো ব্যক্তির কন্ট্রোল থাকবে না। এটা একটা প্রসেস ড্রিভেন হবে, এবং বাংলাদেশ গভর্নমেন্টের আইন অনুযায়ী যেটা একটা অ্যাসোসিয়েশন চলার কথা সেভাবে চলবে, লাইক অ্যাজ এবিসিসিতে যেরকম অ্যাসোসিয়েশনগুলো থাকে। তো ওই অনেকদিন থেকে এই চিন্তা মাথায় আসছিল, পরে কাজী স্যারের সাথে শেয়ার করি, অনেক ট্রেনারদের সাথে শেয়ার করি, অনেকে বলে ঠিক আছে তুমি আগাও, আমি আছি সাথে। তো দেন হঠাৎ করে একদিন মাথার মধ্যে কাজ করলো যে ঠিক আছে তাহলে এটার একটা অনলাইন প্রোগ্রাম আয়োজন করি। সো অনলাইন প্রোগ্রামে আমি আমার আইডিয়াটা শেয়ার করি যে ইয়েস আমরা এরকম ট্রেনার্স অ্যাসোসিয়েশন করতে চাই, এখানে এরকম 7 জন মেম্বার থাকবে যারা হচ্ছে এটা লিড দিবে, এটার আগামী 1 বছরের ভবিষ্যৎ এরকম হবে, আগামী 5 বছর পরে আমরা এই জিনিস চাচ্ছি। তো সেখানে বাংলাদেশের প্রায় 70-80 জন ট্রেনার অংশগ্রহণ করেন। তো করার পরে সবাই খুব ভূয়সী প্রশংসা করেন। তো আমি ওখানে তখন ওপেনলি ডিক্লেয়ার করলাম যে আপনারা কে কে এটার সাথে সম্পৃক্ত হতে চান, লেট মি নো। তো সেইখানে অনেকেই আছে আমাকে ইনবক্স করেছে, ইয়াস আমি এটার বোর্ডে থাকতে চাই, কেউ বলেছে আমি মেম্বার হতে চাই, কেউ বলছে কন্ট্রিবিউট করতে চাই। দেন সেখান থেকে আমি, জিয়াউদ্দিন মাহমুদ ভাই এবং কে এম হাসান রিপন, বেসিক্যালি আমরা 3 জন এটা নিয়ে আরও অনেক ডেপথ এটা নিয়ে কাজ করি, অ্যানালিসিস করি। করার পর দেন আস্তে আস্তে একটা বোর্ড তৈরি করি। দেন এটা নিয়ে কাজ শুরু হয়। আলহামদুলিল্লাহ এখন আমাদের প্রায় 250-র উপরে মেম্বার, এবং আগামী মাসে আমরা এই যে জুলাইতে একটা দুর্দান্ত প্রোগ্রাম করতে যাচ্ছি, বাংলাদেশের প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ট্রেনার্স কনফারেন্স 2026। বাংলাদেশের আগে এরকমটা হয় নাই। সো এর বাইরেও আমরা এর মধ্যে ইতিমধ্যে মাইলস্টোন করার মতো বেশ কিছু কাজ করেছি ট্রেনার্স অ্যাসোসিয়েশন থেকে। আমরা চাচ্ছি বাংলাদেশের ট্রেনার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটা এইচআরডি কর্পোরেশন করতে, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটার মাধ্যমে ট্রেনাররা তথাপি বাংলাদেশের প্রাইভেট কোম্পানিগুলোর স্কিলস ডেভেলপমেন্টে যেন কন্ট্রিবিউট করে। সেজন্য আমরা রিসেন্টলি এডুকেশন মিনিস্টার যিনি প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ওনার সঙ্গে আমরা দেখা করেছি, এটা উপস্থাপন করেছি। এর আগেও আমরা এটা নিয়ে আরো একটু কাজ করেছি, হয়তো সামনে আগাবে আর কি। তো এত কাজ, এর পাশাপাশি কোন সময়টা গিয়ে আসলে মনে হলো যে এবার পিএইচডিটা করতে হবে? যখন করোনার মাঝে আমি অনলাইনে তো অনেক ট্রেনিং করাচ্ছিলাম, তখন পাবলিক স্পিকিং থেকে শুরু করে বেশ কিছু অনলাইন ট্রেনিং করাই। তো হঠাৎ করে একদিন দেখি যে কাজী স্যার পুত্র বিজনেস স্কুল মালয়েশিয়াতে পিএইচডিতে ভর্তি হয়েছে। উনি যে ভর্তি হবে আমাকে জানাই না আগে। আচ্ছা আচ্ছা। তো উনি ভর্তি হওয়ার পরে আমার মধ্যে একটা কিউরিওসিটি জাগলো যে ওকে তাহলে তো আমিও তো ট্রাই করতে পারি। বাই দ্য ওয়ে আমি কিন্তু ইন বিটুইন এমবিএ করি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে, রেগুলার ব্যাচে। সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আমার এমবিএ ইন মার্কেটিং কমপ্লিট করা। আচ্ছা আচ্ছা। সো তখন এটার পরে ডিগ্রি তো আসলে পিএইচডি ছাড়া কোনো ডিগ্রি নাই। তো ওই জায়গাটা থেকে আমার তৈরি হয় যে ইয়াস আই ক্যান বি আ পিএইচডি হোল্ডার। সো স্যারের সাথে কথা বললাম, ওই সেমিস্টারে ভর্তি হতে পারি নাই, পরের সেমিস্টারে এবার আমি পিএইচডিতে ভর্তি হই পুত্র বিজনেস স্কুলে। এটার জন্য আলাদা করে একটা প্রপোজাল সাবমিট করে ওনার একটা অফার লেটার পাঠান। দেন পিএইচডিতে ভর্তি হই 2021 সালের জানুয়ারিতে। আচ্ছা। দেন ওই সময়টাতে করোনা থাকার কারণে একটা আমরা সুবিধা পাই। ইউজুয়ালি পিএইচডিতে ভর্তি হওয়ার পরে 1 বছর টানা ক্লাস করতে হয়, ফিজিক্যাল ক্লাস। আচ্ছা। যেহেতু ওই সময় করোনা ছিল,
মালয়েশিয়ান গভর্নমেন্ট এটাকে অ্যালাউ করেছিল যে অনলাইনে ক্লাস কন্টিনিউ করা যাবে। দেশে চলে আসলেন? আমি বিদেশে যাইনি তখনও, জাস্ট আচ্ছা। অনলাইনে দেশে হচ্ছিল, বসেই শুরু হয়ে গেল। সো 2021 সালটা পুরোটাই বেসিক্যালি আমি অনলাইনেই ক্লাস করি। আচ্ছা আচ্ছা। 2টা সেমিস্টার কভার করি। দেন ইউনিভার্সিটি থেকে বলে যে এবার যেহেতু করোনার কিছুটা লিমিটেশন হয়েছে, মানে কমেছে, আপনারা এবার ইউনিভার্সিটিতে আসতে হবে ফর ইউর সব কিছু প্রসেসের জন্য। দেন 2022 সালে ফার্স্ট মালয়েশিয়াতে এই একাডেমিক পারপাসে যাওয়া হয়। আচ্ছা। তো মালয়েশিয়াতে পিএইচডি করার জন্য প্রতি বছর আমাদের যে রুলস, সেই রুলস অনুযায়ী মিনিমাম 2 মাস থাকতে হয়। আচ্ছা। পিএইচডিটা কিন্তু প্রথম 1 বছর ক্লাসের পড়াশোনা, এরপরে কিন্তু আর ক্লাসের পড়াশোনা নাই, এরপরে কিন্তু হচ্ছে একজন প্রফেসর কেন্দ্রিক, মানে একজন আপনাকে সুপারভাইজার দিয়ে দিবে, ওই সুপারভাইজারের সাথে আপনার থ্রুলি পড়াশোনা করতে হয়, সেটা অনলাইন অফলাইন সব মিলিয়েই। তো পরের বছরগুলোতে যেটা হয়েছে যে আমি আপনার গিয়ে টানা 2 মাস ছিলাম, দেন ওইখানে প্রফেসরের সঙ্গে দেখা করা, লাইব্রেরির কাজ করা, দেন কন্টিনিউ করা। আপনার বিষয় ছিল কর্পোরেট ট্রেনিং এর প্রভাব, রাইট। এবং এই বিষয়টা নিয়ে আসলে কাজ করেছে বা পিএইচডি করেছে এমন মানুষের সংখ্যা হয়তো বা খুব কম, যেটা বলছিলেন। বাংলাদেশে ফার্ম ইন্ডাস্ট্রিতে আমি যে টপিকটা নিয়ে কাজ করছি, এই টপিকটা বাংলাদেশে কেউ কাজ করেনি। ইনফ্যাক্ট আমার টপিকটা ছিল যে বর্তমান সময় একটা বড় চ্যালেঞ্জ কোম্পানিগুলোর, যে এমপ্লয়িকে জবে ধরে রাখা, কারণ প্রচুর শিফটিং হয়, ছেড়ে দেয়, এবং বাংলাদেশে আপনার এই ছাড়ার প্রবণতাটা প্রায় 25 থেকে 35%। তো এই টার্নওভারটা কেন হয়, এটাকে নিয়ে ঘাটতে গিয়েই আমরা এখানে 4টা প্যারামিটারকে সেট করি। একটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, একটা হচ্ছে ট্রান্সফরমেশনাল লিডারশিপ, একটা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, আর একটা এমপ্লয় এঙ্গেজমেন্ট। সো একজন এমপ্লয়িকে ইমোশনাল ইন্টেলিজেন্সের ট্রেনিং করালে সে কি আসলে বেশি দিন চাকরিতে থাকবে কিনা? একজন এমপ্লয়ি তার লিডারের কাছ থেকে ভালো বিহেভিয়ার পেলে চাকরিতে থাকবে কিনা? একজন এমপ্লয়িকে যদি ট্রেনিং করানো হয়, ইম্প্যাক্টফুল ট্রেনিং তার ক্যারিয়ার গ্রোথের জন্য, তাহলে কি সে থাকে কিনা? এবং তাকে যদি এমপ্লয়ি এঙ্গেজমেন্টের মধ্যে রাখা বিভিন্ন রকম, তাহলে সে থাকে কিনা? সো এই 4টা প্যারামিটারে যখন আমি দেখি, তখন দেখা যায় যে ইয়েস, এটা বাংলাদেশে খুব মিসিং, খুবই মিসিং। বিকজ বাংলাদেশে দেখবেন আপনার ফার্স্ট লাইন ম্যানেজার যারা বা লিডারশিপ রোলে যারা, ম্যাক্সিমামই তো আসলে ট্রেনিং না পেয়ে লিডার হয়ে গেছে, যার কারণে লিডারশিপের যে রোলটা, এটা সঠিকভাবে পালন করতে পারে না অনেকেই, এবং এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনের জায়গাটাও কিন্তু খুবই কম থাকে। এইগুলোর কারণে তো আসলে স্যাটিসফ্যাকশনের ইম্প্যাক্টটা যে পড়ছে, লাইক ধরেন আপনি এখন মাছরাঙাতে আছেন, এখন মাছরাঙাতে আপনি তো চাচ্ছেন যে আমার নেক্সট একটা ক্যারিয়ার হোক, সেটা যেই পজিশনে হোক, আমি এটা ইনচার্জ হোয়াট এভার। তো এখন এই ক্যারিয়ার প্রোগ্রেসের জন্য কিন্তু আপনার মধ্যে একটা ডেভেলপমেন্ট আসতে হবে। সো ওই ডেভেলপমেন্টটা করতে গেলে কিন্তু আপনাকে ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। এখন যখন দেখছেন যে আমি কি ট্রেনিং পাচ্ছি না, তখন তার মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়। চমৎকার স্যার, ভীষণ ভালো লাগলো। পুরো অনুষ্ঠান জুড়ে আমরা ভীষণ সমৃদ্ধ হলাম। আশা করি দর্শকরাও যারা আসলে আপনার মতো করে কাজ করার স্বপ্ন দেখো, তারাও নিশ্চয়ই উপকৃত হবে, অনুপ্রাণিত হবে। অসংখ্য ধন্যবাদ স্যার, সময় দিয়েছেন। তরুণদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আমাকে সুযোগ দিয়েছেন আপনাদের এই রাঙা সকাল। আমি আপনাদের এই রাঙা সকালের অনেক ফ্যান, অনেক পর্ব দেখি। রাঙা সকাল মাছরাঙা টেলিভিশনের আমি মনে করি বাংলাদেশের একটা অন্যরকম কন্ট্রিবিউশন রাখার মতো একটা অনুষ্ঠান। বাংলাদেশে অনেক চ্যানেল আছে, ওই চ্যানেলগুলো সাধারণত এতটা কন্ট্রিবিউট করে না। অনেক প্রোগ্রাম করে, টক শো হয়, ভালো, সবই ঠিক আছে, কিন্তু ইম্প্যাক্টফুল জিনিস তৈরি করতে চাইলে এই ধরনের প্রোগ্রাম আসলে অনেক করা দরকার। তরুণদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই আর কি, সেটা হচ্ছে এই লাইফে স্বপ্নটা অনেক বড় দেখতে হবে, অনেক বড় স্বপ্ন দেখে, এবং ওই স্বপ্নের সঙ্গে আগাতে গেলে সারাউন্ডিংস যে মানুষগুলো খুবই পজিটিভ মেন্টালিটির মানুষ, এবং যারা কিনা ওই স্বপ্নের সঙ্গে অ্যালাইন্ড, এই মানুষগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে হবে, তবেই কেবল যে কোনো স্বপ্নকে অ্যাচিভ করা সম্ভব। এখন আমি স্বপ্ন দেখলাম বড়, কিন্তু আমি মিশতেছি আমার আগের ওই গ্রুপের সঙ্গে, হবে না। স্বপ্নের সঙ্গে সঙ্গে আপনার ওই গ্রুপের মানুষ, এই স্বপ্নটা যারা ধরতে পারে বা ধরেছে, ওই কমিউনিটির সঙ্গে আসলে মিশতে হবে, লেগে থাকতে হবে, তখন অটোমেটিক্যালি ওই পরিবর্তনটা চলে আসে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে আর কি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাদেরকেও দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে সুযোগ দেওয়ার জন্য।